আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। এই জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। প্রথমত জমির যেই দৈর্ঘ্যর প্রস্থ তাদেরকে গুণ করে আমি ক্ষেত্রফল পেলাম 192। এখন তারা বলতেছে যদি দৈর্ঘ্যকে আমি 4 মিটার কমাই আর প্রস্থকে 4 মিটার বাড়াই, তার মানে কি দৈর্ঘ্য 4 মিটার কমানো মানে নতুন দৈর্ঘ্য, প্রস্থ 4 মিটার বাড়ানো মানে নতুন প্রস্থ, ক্ষেত্রটা নতুন পাওয়ার কথা ছিল। তারা বলছে না, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। কেন অপরিবর্তিত থাকবে? কারণ আপনি দৈর্ঘ্যকে 4 কমিয়ে প্রস্থকে এবার 4 বাড়াই দিয়েছেন, অর্থাৎ যেই লাউ সেই কদু, একদিক দিয়ে কমাইছেন আরেক দিক দিয়ে বাড়াই দিয়েছেন। তো আমরা তো জানি ক্ষেত্রফল বের করতে গিয়ে দৈর্ঘ্যের প্রস্থ গুণ করা লাগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেই দৈর্ঘ্য ছিল আপনি 4 কমাইছেন আর প্রস্থকে 4 বাড়াই দিয়েছেন, তার মানে একই তো জিনিস হলো ঘুরে ফিরে, এই জন্য ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এবার নতুন একটা তথ্য, তো একটু নতুন কালার দিয়ে লিখি। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কি বলছে? বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর লম্ব আঁকা হয়েছে, আর লম্বটার দৈর্ঘ্য কত? লম্বটার দৈর্ঘ্য হলো ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। একটা বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে একটা জ্যা এর উপর লম্ব আঁকা হয়েছে। এই যে লম্বটা আঁকা হয়েছে, এই লম্বের দৈর্ঘ্য কত? এই লম্বটা যেই জ্যা এর উপর আঁকা হয়েছে সেই জ্যা এর অর্ধেকের মান যত, তার চাইতেও 2 সেন্টিমিটার কম। এই লম্বর মান কত? লম্বর মান হচ্ছে এই জ্যা এর অর্ধেক যত হয় তার চাইতে 2 সেন্টিমিটার কম। এখন বোঝানোর স্বার্থে যদি বলি যে এই জ্যা এর মান মানে সম্পূর্ণ জ্যা এর মান 8 সেন্টিমিটার, তাহলে জ্যা এর অর্ধেক কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার কমাইলে কত হয়? 2 সেন্টিমিটার। তার মানে এই লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বোঝানোর স্বার্থে বলতেছি, যদি জ্যা এর মান 30 সেন্টিমিটার হয় তাহলে জ্যা এর অর্ধেক কত? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার কমালে কত হয়? 13 সেন্টিমিটার। তাহলে এই লম্বর মান 13 সেন্টিমিটার। এটাই তারা বুঝাইতে চাইছে, যে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে উদ্দীপক। তো এখন ক নাম্বার প্রশ্নে কি বলছে? সমাধান করো। 3x ডিভাইডেড বাই 2 মাইনাস 5/3 ইকুয়াল টু 2x/3। এটা সমাধান করতে বলছে, মানে চলকের মান বের করতে বলছে। সমাধান করা মানেই চলকের মান বের করা। তো চলেন আমরা একদম সহজে আমরা অঙ্কটার সমাধানটা করে ফেলি খুব দ্রুত। আমরা লিখলাম 3x/2 মাইনাস 5/3 ইকুয়াল টু 2x/3। চলকগুলোকে এক পাশে আনি, 2x/3 এই পাশে আসুক আর 5/3 ওই পাশে যাক। তো মাইনাস 5/3 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আর প্লাস 2x/3 এই সাইডে এসে মাইনাস হয়ে যাবে। আমরা এখন হরগুলোর লসাগু করলাম। 2 6-এর মধ্যে 3 বার যায়, 3 দিয়ে লবকে গুণ 9x। 3 6-এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে লবকে গুণ 4x। 9টা x থেকে 4টা x বিয়োগ করলে 5টা x থাকে। আমরা এখন আর গুণন করতে পারি, 3 দিয়ে 5x-কে গুণ, 5 দিয়ে 6-কে গুণ, তাহলে 15x এবং 30। তো আমরা x এর মান বের করতে চাই, 15 ওই সাইডে ভাগ হবে, x এর মান বের হয়ে গেছে 2। x এর মান কত? 2। শেষ সমাধান। আমাদেরকে বলছিল সমাধান করার জন্য, তো সমাধান হয়ে গেছে, x এর মান 2। তাহলে নির্ণয় সমাধান x এর মান 2। এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে জমিটির পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, জমিটির পরিসীমা যে নির্ণয় করব, এখানের মধ্যে যেই বিষয়টা, যেই তো ক্ষেত্রফল দেওয়া আছে একটা জমি, তো আমরা যদি জমিটাকে আয়তকার জমি ভাবি, তাইলে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু আলাদা আলাদা করে বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা করে বলা আছে, তাহলে এটা আয়তাকার জমি। তো পরিসীমা কি হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে পরিসীমা। তো আমি যদি এখন কোনোভাবে দৈর্ঘ্যের প্রস্থ বের করতে পারি, তাদেরকে যোগ করে 2 দিয়ে গুণ করব, তাহলে পরিসীমা বের হয়ে যাবে। তাহলে আমার এখন কাজ কি? দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকেই আলাদা আলাদাভাবে নির্ণয় করা। আলাদা আলাদাভাবে নির্ণয় করে আমি যোগ করে 2 দিয়ে গুণ দিব, পরিসীমা বের হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা যেই চ্যাপ্টারের অঙ্ক করতেছি, এই চ্যাপ্টারটার নাম কি? এক চলক বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা যা অঙ্ক করতেছি এক চলকের মাধ্যমে আমরা অঙ্কটা করতেছি, মানে এক
একটাই মাত্র চলক দিয়ে পুরো অঙ্কটার সমীকরণ তৈরি করতেছি, তারপরে সমাধান করতেছি। এক চলক বিশিষ্ট সমীকরণ। সুতরাং এখানের মধ্যে আমরা যেই কাজটা করব, দৈর্ঘ্যের প্রস্থ দুইটাকে আমরা আলাদা আলাদা চলকের মাধ্যমে ধরবো না। বিশেষ করে যেহেতু এই চ্যাপ্টারটা আমরা নির্দিষ্ট করে চ্যাপ্টারের নাম জানি যে এই চ্যাপ্টারের অঙ্ক আমরা এখন করতেছি, তো এখানের মধ্যে এক চলকের মাধ্যমে অঙ্কটা করতে হবে। আমরা সাধারণত অন্য সময় কি বলতাম, ধরি দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই, তাহলে কি হবে, ক্ষেত্রফল কি, এক্স ওয়াই ইকুয়াল 192। দৈর্ঘ্য থেকে 4 কমাও, এক্স মাইনাস 4, প্রস্থর সাথে 4 বাড়াও, ওয়াই প্লাস 4, গুণ করো, ক্ষেত্রফল 192। এইভাবে করে আমরা অঙ্কটা করে ফেলতাম। দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে আলাদা আলাদা করে চলক দ্বারা আমরা অঙ্কটা করতাম। কিন্তু যেহেতু এই মুহূর্তে চ্যাপ্টার নির্দিষ্ট করা, এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়টির এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতেছি, সুতরাং এখানে আমরা এক চলকের মাধ্যমেই অঙ্কটা করা শিখব। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি। আমি পুরোটা অঙ্ক লিখে লিখে আপনাদেরকে করাবো। সেটা হচ্ছে লিখব, মনে করি জমিটির দৈর্ঘ্য এক্স, এক্স মিটার, অতএব এই এক্সকে কিন্তু আবার ক নাম্বারের সাথে কেউ মিলাই না, এটা পুরো অন্য অঙ্ক, উদ্দীপক দিয়ে আমরা করতেছি। অতএব জমিটির প্রস্থ, আচ্ছা প্রস্থ কত হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল যখন বের করি কীভাবে করে বের করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, ঠিক কি না? আচ্ছা, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এই মুহূর্তে আমি দৈর্ঘ্যটা জানি এক্স, প্রস্থটা আমার জানা নাই, তো আমি প্রস্থটা বের করতে চাই। কিভাবে বের করব, ক্ষেত্রফলকে ভাগ করব দৈর্ঘ্য দ্বারা, ক্ষেত্রফলকে ভাগ করব দৈর্ঘ্য দ্বারা। আমি প্রস্থ বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলকে ভাগ করব দৈর্ঘ্য দ্বারা, তাহলে প্রস্থ বের হয়ে যাবে। আর যদি এমন হইতো যে আমি প্রস্থটা জানি দৈর্ঘ্যটা জানি না, আমি প্রস্থটা জানি দৈর্ঘ্য আমার জানা নাই, হ্যাঁ দৈর্ঘ্য আমার জানা নাই, দৈর্ঘ্য আমার জানা নাই, তাহলে আমি কি করতাম, আমি তখন ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতাম। যেহেতু আমি দৈর্ঘ্যটা আমার জানা নাই, প্রস্থটা জানা আছে, তাহলে আমি দৈর্ঘ্য বের করতে গিয়ে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতাম, ঠিক না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তখন দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যে কোনো একটা মান যদি জানি, তাহলে আরেকটা মান বের করতে পারবো কিভাবে করে, আমি ক্ষেত্রফলকে ভাগ করব। তাহলে দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ বের করতে চাই, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমার প্রস্থ জানা আছে, দৈর্ঘ্য জানতে চাই, তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ঠিক আছে? এইভাবে করে। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা আমরা এখন এখানের মধ্যে যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে দৈর্ঘ্য আমরা জানি এক্স মিটার, তাহলে প্রস্থ কত হবে, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল 192, উদ্দীপকে বলা আছে আমরা বলি নাই, ক্ষেত্রফল 192 ভাগ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ বের করতে চাই, দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে দৈর্ঘ্য জানলাম, প্রস্থ জানলাম। দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা চলক ধরা লাগে নাই, হ্যাঁ দুইটার মান ভিন্ন ভিন্ন, কিন্তু দুইটা কিন্তু আলাদা চলক ধরি নাই, এক চলকের মাধ্যমে কিন্তু পুরাটা করতেছি আমরা। দৈর্ঘ্য এক্স, প্রস্থ 192 ভাগ এক্স। এখন আমরা লিখব শর্ত মতে, উদ্দীপকে যেই শর্ত দেওয়া আছে, উদ্দীপকে যেই শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্য থেকে 4 মিটার কমাও, তাহলে নতুন দৈর্ঘ্য পাওয়া যাবে। প্রস্থ থেকে আর কি প্রস্থের সাথে 4 মিটার বাড়াও, তাহলে নতুন প্রস্থ পাওয়া যাবে। নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ দিলে নতুন ক্ষেত্রফল, তবে নতুন ক্ষেত্রফল পাল্টায় নাই, আগেরটাই আছে 192, অপরিবর্তিত থাকবে। উদ্দীপকে বলা আছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল 192। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করে আমি এক্স এর মান বের করে ফেলবো, একদম ইজি অঙ্ক। চলেন এখন আমরা সামনের দিকে আগায় যাই। এই এক্স দিয়ে পুরো ব্র্যাকেটকে গুণ দেন, -4 দিয়ে ব্র্যাকেটকে গুণ দেন। এক্স দিয়ে এটাকে গুণ দিলে থাকবে শুধু 192, এক্স দিয়ে এটাকে গুণ দিলে থাকবে 4x, -4 দিয়ে এটাকে গুণ দিলে -4 দিয়ে 192কে গুণ, তাহলে 4 গুণ 192 768 হয়, তাহলে নিচে এক্স। -4 দিয়ে +4কে গুণ দিলে -16 192। পরবর্তী লাইনে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, 4x -768 ডিভাইডেড বাই এক্স 192। এই যে এই +192 ওই সাইডে যাবে, -192, -16 ওই সাইডে যাবে +16,
ঠিক আছে, +16। মানে আমি শুধু সংখ্যাগুলোকে এক পাশে পাঠিয়ে দিচ্ছি, চলকগুলোকে এক সাইডে রাখতেছি। পরবর্তী লাইন, আমরা এখানে হরগুলোর লসাগু করতে পারি। তাহলে আমরা বলবো এক্স, এখানের মধ্যে হবে 4x², এখানে 768, এখানে এটা বাদ থাকবে শুধু 16 থাকবে। কত? শুধু 16 থাকবে। হ্যাঁ, শুধু 16 থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আর গুণন করে দিব। আর গুণন করে দিলে 4x² - 768 = 16x। 16x এখন এই পাশে চলে আসবে, তাহলে -16x - 768 = 0। আমরা 4 কমন নিতে পারি। কত কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। x² - 4x -4 দিয়ে ভাগ করলে 192। এই যে 4 এখানে গুণ ওই সাইডে ভাগ হবে, 4 এখানে গুণ ওই সাইডে ভাগ হবে, শূন্যকে 4 দিয়ে ভাগ করলে শূন্যই হয়। তাহলে x² - 4x -192 = 0। এখন আমরা মিডল টার্ম করে দিব। এমন দুইটা সংখ্যা আমরা আনবো যাদেরকে গুণ করলে 192 হয়, এবং যোগ বিয়োগ করলে এই যে -4 হয়। এমন দুইটা সংখ্যা, যে দেখেন প্রথমে 1 আর এখানে 192 তাহলে কত হয়? -192, আর মাঝখানে আছে -4। তো এখন আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনা যাদেরকে গুণ করলে -192 হয়, যোগ বিয়োগ করলে -4 হয়। কোন দুইটা সংখ্যা এখন আমাদের বারে বারে চেক করা দরকার। তো এখন আমরা 4-এর ডিফারেন্স রাখবো। আমরা যদি বলি 14 আর 10, দেখেন 4-এর ডিফারেন্স, 14 আর 10 গুণ দিলে 140 হয়, 192 হয় না। আরেকটু যাই, 15 আর 11 ডিফারেন্স কিন্তু 4-এর। তো 15 আর 11 যদি গুণ দিই 165, আরেকটু বাড়ানো দরকার। আমরা যদি বলি 16 আর 12, 4-এর ডিফারেন্স, 16 আর 12 গুণ দিলে হয় 192। ইয়েস, এই যে পেয়ে গেছি 16 এবং 12। তো -16 এবং 12 গুণ দিলে -192, -16 + 12, এই যে যোগ বিয়োগ যখন করবো -4। ওকে, তাহলে -16 এবং +12, x² - 16x + 12x -192 = 0। আচ্ছা, পরবর্তী লাইনে চলে যাই, মিডল টার্মটা করে ফেলি। আমরা এখান থেকে x কমন নিলে x - 16, এখান থেকে 12 কমন নিলে x - 16 = 0। পরবর্তী লাইন x - 16 x + 12 = 0। আমরা অঙ্কের একদম শেষ প্রান্তে চলে আসছি, বলবো হয় x - 16 = 0, অতএব x এর মান হলো 16, অথবা x + 12 = 0, অতএব x এর মান হলো -12। এখন আপনারাই বলেন প্রিয় শিক্ষার্থীরা, x বলতে আমরা কাকে ধরছিলাম? অঙ্কের একেবারে শুরুতে x বলতে আমরা দৈর্ঘ্যকে ধরেছিলাম, জমির দৈর্ঘ্য। মনে করি জমির দৈর্ঘ্য হলো x মিটার, বলছিলাম x, তার মানে জমির দৈর্ঘ্য হলো x। তো x যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে? না, ঋণাত্মক হতে পারে না। আমরা এটার পাশে লিখে দিব এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, গ্রহণযোগ্য নয়, কেননা দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। ওকে, ঠিক আছে, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তার মানে x এর মান 16, x এর মান 16, তাহলে x হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা বলবো অতএব জমিটির দৈর্ঘ্য, অতএব জমিটির দৈর্ঘ্য 16 মিটার। তাহলে প্রস্থ কত? অতএব জমিটির প্রস্থ 192/16 মিটার। কত হয়? 12 মিটার। তার মানে প্রস্থ 12 মিটার। প্রস্থ 12 মিটার, 192কে 16 দিয়ে ভাগ করলে 12 আসবে। তাহলে প্রস্থ 12 মিটার। ঠিক আছে, এই যে আমি দেখাই, 192কে 16 দিয়ে ভাগ, 192/16 12 আসে। তাহলে জমিটার দৈর্ঘ্য হলো 16 মিটার, প্রস্থ হলো 12 মিটার। এখন বলছে জমির পরিসীমা বের করো। জমির পরিসীমা নির্ণয়ের সূত্র কি? অতএব জমিটির পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 16 আর 12 যোগ করলে হয় 28, 28 দুগুণে 56 মিটার। তার মানে উদ্দীপকে যেই জমির কথা বলা হচ্ছে,
উদ্দীপকে যেই জমির কথা বলা হচ্ছে সেই জমির পরিসীমা হলো 56 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এটা পাশে লিখে দিই, ঠিক আছে? তাহলে উদ্দীপকে যেই জমির পরিসীমা জানতে চাচ্ছে সেই জমির পরিসীমা হলো 56 মিটার। আমি একটু প্রশ্নটার কাছে নিয়ে যাই আপনাদেরকে। এই যে জমিটির পরিসীমা নির্ণয় করো, পরিসীমা কত? 56 মিটার। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপকে একটা জ্যা এর কথা বলা হয়েছিল, ঠিক না? একটা জ্যা, যে বৃত্তের মাঝখানে একটা বৃত্ত আঁকা আর কি, জমিটির মাঝখানে একটি বৃত্ত আঁকা হয়েছে। তো সেই যে বৃত্তটা যে আঁকা হলো, বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যা এর উপর লম্ব আঁকা হয়েছে। লম্বের দৈর্ঘ্য কত সেটা আবার ঘুরাইয়া ফিরাইয়া বলে দিছে ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 কম। এই যে এত কিছু বলে দিছে, এখন বলছে জ্যা এর দৈর্ঘ্য বের করো। এখন বলছে জ্যা এর দৈর্ঘ্য বের করো। আসুন একটু বোঝার চেষ্টা করি, প্রশ্নটা বুঝে গেলে অঙ্কটা সহজ। জমির মাঝখান, এখান থেকে একটা বৃত্ত আঁকা হলো। বৃত্তটার ব্যাস হচ্ছে 20। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলেন ব্যাস যদি 20 হয় ব্যাসার্ধ কত? 10। বৃত্তটার ব্যাসার্ধ 10। ওকে ফাইন, আমরা মনে রাখবো। এখন এই কেন্দ্র থেকে একটা জ্যা এর, এই যে আমি একটা জ্যা কল্পনা করলাম, এটা একটা জ্যা। কেন্দ্র থেকে এই জ্যা এর উপর, আমি জানি না এই জ্যা এর দৈর্ঘ্য কত, তো কেন্দ্র থেকে এই জ্যা এর উপর আমি একটা লম্ব আঁকলাম। বললো এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে এই জ্যা এর অর্ধেকের মান যত তার চেয়ে 2 কম। আচ্ছা এটা 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 কি দেখেন তো, এটা কি মাত্র এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের মান 10, আমি জানি। ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ 10। ওকে ফাইন, তাহলে ব্যাসার্ধ 10। এটার মান এই যে সম্পূর্ণ জ্যা, আমি জানি না এটার মান কত, কিন্তু আমি বললাম ধরে নিলাম সম্পূর্ণ জ্যা এর অর্ধেক, সেটা হচ্ছে এক্স। অর্ধেকের মান এক্স, অর্ধেকের মান জ্যা এর অর্ধেকের মান হলো এক্স। তাহলে জ্যা এর অর্ধেকের মান হলো এক্স। তাহলে সেই ক্ষেত্রে এই যে লম্বটার মান কত হবে? জ্যা এর অর্ধেকের মান, প্রিয় শিক্ষার্থী আবার কিন্তু কেউ এই এক্স বলতে পুরা পিএম কে বুঝে নিয়েন না, এখানে অর্ধেক অর্ধেক অর্ধেক। জ্যা এর অর্ধেকের মান এক্স, তাহলে লম্বর মান হবে এক্স মাইনাস 2, অর্থাৎ 2 কম। তাহলে দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা, যেহেতু এটা লম্ব তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এর বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান, ঠিক কিনা? আমরা জানি পিথাগোরাসের সূত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা এখন ক্যালকুলেশন করে রেজাল্ট বের করে ফেলব, সহজ আছে। যখন এক্স এর মান বের হয়ে যাবে তাকে ডাবল করে দিব, জ্যা এর মান হয়ে যাবে। কারণ আমরা বলছি জ্যা এর অর্ধেক হলো এক্স, জ্যা এর অর্ধেক হলো এক্স। তাহলে জ্যা এর অর্ধেক যদি এক্স হয় তাহলে জ্যাটা হবে ডাবল, কারণ অর্ধেক হচ্ছে এক্স, তাহলে ডাবল হবে জ্যা। তাহলে এক্স এর মান যা বেরোবে তার ডাবলটাই হচ্ছে জ্যা। ওকে, আমরা এখন সমাধান করে ফেলবো, খুবই সহজ একটি প্রশ্ন। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা এই যে গ নাম্বার প্রশ্নের সমাধানটা, চিত্র অনুযায়ী জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। তো আমরা জানি ইতিমধ্যে খ নাম্বার অঙ্ক করতে গিয়ে জানি যে জমিটার দৈর্ঘ্য 16, প্রস্থ 12। তো আমরা আনুমানিক একটা চিত্র রাখছি, আপনারা আবার স্কেল দিয়ে মেপে 16, 12 এরকম আঁকতে যায় না। আনুমানিক একটা চিত্র, আনুমানিক। দৈর্ঘ্যটা একটু বড় দিয়েন, প্রস্থটা একটু ছোটো দিয়েন। তো দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার। তাই এ বি সি ডি একটি আয়তাকার জমি। জমিটার মাঝখানে যে কেন্দ্র এটা হচ্ছে ও। এখন আমি 20 সেন্টিমিটার ব্যাস, 20 সেন্টিমিটার ব্যাস, হ্যাঁ এই যে এইভাবে করে দেখাই, 20 সেন্টিমিটার ব্যাস, 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। এটা কেন্দ্র, এখান থেকে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এখন এই যে কেন্দ্রটা দেখতেছেন, এখান থেকে একটা জ্যা, এই যে এটা বৃত্তের একটা জ্যা, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে আমি একটা লম্ব অঙ্কন করলাম। তো এটা তো ব্যাসার্ধ, যার মান হবে 10। পি কিউ এখানে নামকরণ করা হয়েছে, পি কিউ হচ্ছে জ্যা, আর পি এম হচ্ছে জ্যায়ের অর্ধেক। পি কিউ সম্পূর্ণ জ্যা, আর পি এম জ্যা এর অর্ধেক। তাহলে জ্যা এর অর্ধেক হলো পি এম। আচ্ছা, পি এম এর মান হলো এক্স। প্রিয় শিক্ষার্থীরা আপনারাই বলেন তাহলে পি এম এর মান যদি এক্স হয় তাহলে ও এম এর মান কত? এক্স মাইনাস 2।
কারণ এই এক্সটা হচ্ছে সম্পূর্ণ জে এর অর্ধেকের মান, সম্পূর্ণ জে না, সম্পূর্ণ জে এর অর্ধেকের মান এক্স, তাহলে লম্বর মান হবে এক্স এর চেয়ে 2 সেন্টিমিটার কম। ওকে, তাহলে আমরা এটার মান জানি 10, এটার মান জানি এক্স, এটার মান জানি এক্স মাইনাস 2। এখন পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করে দিব, অঙ্কের রেজাল্ট চলে আসবে। চলেন আমরা অঙ্কটা করে ফেলি। আমরা এখানে কি বললাম, আমরা বললাম বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ ওপি, তার মান হচ্ছে 10 সেন্টিমিটার, ধরি অর্ধ জে, এই যে সম্পূর্ণ জে এর অর্ধেক, পিএম তার মান হচ্ছে এক্স, তাহলে ও এম মানে লম্ব তার মান হচ্ছে এক্স মাইনাস 2। আমরা যদি এখন সমকোণী ত্রিভুজের মধ্যে সূত্রটা অ্যাপ্লাই করি, অতিভুজ কোণটা এটা ব্যাসার্ধটা, তাহলে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে ও এম মানে এক্স মাইনাস 2 তাকে স্কোয়ার দিব, পিএম মানে এক্স তাকে স্কোয়ার দিব, ওপি মানে 10 তাকে স্কোয়ার দিব। তো এখন এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে যদি সূত্রটা একদম ভেঙে লিখতে চাই আর কি, যদি সূত্রটা একদম ভেঙে লিখতে চাই, এক্স হচ্ছে এ আর 2 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100। তো 2 দুগুণে 4 এক্স, এটা ডাইরেক্ট লিখে দিচ্ছে আর কি, ডাইরেক্ট লিখে দিছে। তো এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 100, এই 100 এই সাইডে আসলে মাইনাস, তাহলে মাইনাস 96। এখন দেখেন এই যে প্লাস 4 আর মাইনাস 100, তাহলে মাইনাস 96। এখন 2 কমন নেওয়া যায়, তাহলে 2 যদি কমন নেই আমরা, এই যে দেখেন 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, এটা থাকে। এই যে 2 এখানে কমন নিলাম, এই 2 ওই সাইডে গিয়ে ভাগ করলে 0ই হয়ে যাবে। আচ্ছা, তো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 48 ইকুয়াল টু 0, মিডল টার্ম করবো, 6 8 48, 8 এবং 6 যোগ বিয়োগ করলে আমি মাঝখানের সংখ্যাটা পাবো। ঠিক আছে, আমি মিডল টার্ম করলাম, এক্স কমন নিলাম, এটাকে এখানে আর বলার কোনো কিছু নেই, বলার কোনো কিছু নাই। আমরা পেলাম এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো হয় অথবা দিয়ে কথা বলবো, হয় এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, এক্সের মান 8, অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্সের মান মাইনাস 6। কিন্তু এক্সের মান মাইনাস 6 এটা গ্রহণযোগ্য না, কারণ জে এর অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে এক্স, জে এর অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে এক্স। এই যে আমি বললাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তো যেই এই মানটা ঋণাত্মক এটা নেওয়া যাবে না, তাহলে দৈর্ঘ্যর মান মাইনাস 6 এটা গ্রহণযোগ্য না, তাহলে এক্স এর মান 8 এটা আমরা নিব। তাহলে এক্স এর মান 8 মানে কি, জে এর অর্ধেক, জে এর অর্ধেক কত 8 সেন্টিমিটার, তাহলে জেটা কত হবে ডাবল, ডাবল, তাহলে 8 দুগুণে 16, তাহলে জে এর অর্ধেকের দৈর্ঘ্য 8, তাহলে জে এর দৈর্ঘ্য হবে ওই এক্স এর ডাবল অর্থাৎ 16 সেন্টিমিটার, তাহলে নির্ণয় জে এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে প্রশ্নটা খুব সহজ ছিল না প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ এবং মজার একটা প্রশ্ন ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।